Okay, so field extension and splitting field. ঠিক আছে, তো আমরা এর আগের দিন যে যতদূর করেছিলাম সেটা প্রাইম ফিল্ড আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা ফাইনাইট ফিল্ড ডিসকাস করছিলাম। সো ফাইনাইট ফিল্ডের এই প্রপার্টিটা আমরা করেছিলাম যে কোনটা ছিল যেন, হ্যাঁ এইটা ছিল যে এফ এর, দাঁড়াও একটু, হ্যাঁ তো এফ এর যদি কিউ সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে যে কোনো এলিমেন্টের জন্য আলফার জন্য আলফা টু দি পাওয়ার কিউ সমান সমান আলফা এটা স্যাটিসফাই করে। ঠিক আছে, এই জিনিসটা আমরা করেছিলাম। তো এইখান থেকেই আমরা আজকে শুরু করব। তো এর করলারি হিসাবে এটা বলা যায় যে ইফ এফ ইজ ইকুয়ালস টু কিউ, মানে এফ এ কিউ সংখ্যক এলিমেন্ট আছে যেখানে কিউটা তাহলে দেখতে হবে পি টু দি পাওয়ার এন টাইপের, মানে প্রাইম নাম্বারের পাওয়ার হবে কিউ এর ভ্যালুটা। দেন ফর এনি a belongs to f we get x minus a, এই যে ফ্যাক্টরটা হচ্ছে এটা ডিভাইড করছে কাকে, x টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স, এই যে পলিনোমিয়ালটা হচ্ছে এই পলিনোমিয়ালটা কিউ ডিগ্রির পলিনোমিয়াল একটা, তাকে এটা ডিভাইড করবে। কেন? কারণ এইখানে এই যে ডান দিকের পলিনোমিয়ালে তুমি যদি এক্স এর জায়গায় এ বসাও তাহলে এটা জিরো হচ্ছে, কারণ আমরা একটু আগেই পড়লাম যে যে কোনো এ এর জন্য এ টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু এ, তার মানে কি এ টু দি পাওয়ার কিউ মাইনাস এ ইজ ইকুয়ালস টু জিরো হবে। সো তার মানে বুঝতে পারছি যে এক্স এর জায়গায় এ বসালে যেহেতু জিরো হচ্ছে তাহলে এক্স মাইনাস এ কি হবে, এর একটা ফ্যাক্টর হবে। এই জিনিসটা আমরা যে কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে এই রেজাল্টটা আমরা কিন্তু জানি, তাই না? ঠিক তো? বলো, আজকে একটু ইন্টারাকশন করবে কারণ জিনিসগুলো বুঝতে পারছো কিনা আমার সেটা জানা খুবই জরুরি। হ্যাঁ পৌলমী, শুনতে পাচ্ছ? হুম। একটু আচ্ছা আচ্ছা হুম হুম। দাঁড়াও। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে, তো এটা বোঝা যাচ্ছে তার মানে এটা একটা ফ্যাক্টর হবে। সো এইখান থেকে আরেকটা করলারি যেটা টানা যায় সেটা হচ্ছে যে এই এই জিনিসটা কিন্তু আমাদের যে কোনো এ এর জন্য হচ্ছে। এবার এখানে এরকম কতগুলো এ আছে, কিউ সংখ্যক, মানে কিউ সংখ্যক এলিমেন্ট আছে এফ এ, তাহলে প্রত্যেকটাই ফ্যাক্টর হচ্ছে এর। তার মানে এই এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স এইটাকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ থ্রি, সরি এক্স মাইনাস এ থ্রি ডট ডট এক্স মাইনাস এ কিউ, যেখানে এ ওয়ান এ টু ডট ডট এ কিউ এটা সবাই কার এলিমেন্ট না এফ এর এলিমেন্ট। এফ এর সমস্ত এলিমেন্টগুলোকে আমি এইভাবে লিস্ট করলাম কারণ আমি জানি এখানে এফ এ কিউ সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে এইটাকে এইভাবে লেখা যায়, মানে প্রত্যেকটারই ডিস্টিংক্ট ফ্যাক্টর আকারে লেখা যায়, এবং এই ফ্যাক্টরগুলো পুরো সবগুলো ডিস্টিংক্ট, কারণ এদের মধ্যে কেউ কিন্তু সেম নয়, তাহলে মানে এর মধ্যে সবাই কিন্তু লিনিয়ার ফ্যাক্টরাইজ হয়ে যাচ্ছে। সো এইভাবে এটাকে এক্সপ্রেস করা যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তো এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এই রেজাল্টটা বলেছে যেটা 6.9, যে ফর এনি ফিল্ড মানে ফাইনাইট ফিল্ড বেসিক্যালি জি এফ পি টু দি পাওয়ার এন, এইটাকে যদি আমরা জি নাম দিই, হ্যাঁ এটাকে যদি জি নাম দেওয়া হয়, দেন জি স্টার ইজ সাইক্লিক, জি স্টার ইজ সাইক্লিক। তাহলে জি স্টারের অর্ডার হয় কিউ মাইনাস ওয়ান, যেখানে কিউটা হচ্ছে
p⁴n। তো এই জিনিসটা আমরা আগে আলোচনা করেছি। তো এটার প্রুফ বেসিক্যালি এইটাকেই অ্যাপ্লাই করে করা হয়। সো এটা খুব অতটা ডিফিকাল্ট নয়, তো এটা আমরা আর করবো না। আচ্ছা, এবার হচ্ছে রুট অফ এ পলিনোমিয়াল। রুট অফ এ পলিনোমিয়াল, দেখো তো আমরা এখানে দেখবো, ধরো এখানে এফ হচ্ছে একটা ফিল্ড যেটা কিনা জি এর মধ্যে ঢুকে আছে, তার মানে জিটা হচ্ছে এক্সটেনশন অফ এফ, আর এফটা হচ্ছে এমবেডেড ইন জি। if we have a if we have a polynomial fx in f of x, এইটার মানে হচ্ছে যে সেট অফ অল পলিনোমিয়ালস যার কোফিসিয়েন্ট গুলো এই এফ থেকে আছে, মানে ছোট ফিল্ডটা থেকে কোফিসিয়েন্ট গুলো হচ্ছে, দেন a belongs to g is a root of f if f of a। তাহলে f of a জিনিসটা কি? f of a টা তাহলে কোথাকার এলিমেন্ট হবে? এলিমেন্ট অফ g হবে, ঠিক আছে? কারণ এটা যেহেতু g এর এলিমেন্ট আর কোএফিসিয়েন্ট গুলো f থেকে আসছে, তাহলে f of a টা যখন তুমি এটাকে এক্সপ্যান্ড করবে সেটা কিন্তু g এর এলিমেন্ট হয়ে যাবে। তাহলে অ্যাজ এ g এর এলিমেন্ট এইটা আমরা 0 চাইবো। সো f of a শুড বি 0, শুড বি ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে f of a ইজ 0, এইটা আমরা চাইছি, ঠিক আছে? সো এফ এ এক্স এর জায়গায় যদি এ পুট করে 0 পাওয়া যায়, তাহলে আমরা এটাকে কি বলবো? এফ এর রুট বলবো। এটা আমরা কিন্তু জানি। আচ্ছা, এইবার একটা বেশ মজার থিওরেম আছে, বেশ দারুণ থিওরেম, যেটা খুব এখানে বেশি ইউজ হচ্ছে। সো 6.10 সেটা কি বলছে, যে আমাদের কাছে যদি একটা ইররিডিউসিবল পলিনোমিয়াল থাকে, সো ইফ px is an irreducible polynomial of degree n in fx, তাহলে কোনো একটা ফিল্ড f এর জন্য fx এ যদি একটা ইররিডিউসিবল পলিনোমিয়াল থাকে, দেন there is an extension sorry extension g of f such that px has a root in g where the degree of g with respect to f, মানে এটাকে আমরা বলতে ডিগ্রি অফ দ্য এক্সটেনশন, হ্যাঁ, দ্য ইন্ডেক্স বা ডিগ্রি অফ দ্য এক্সটেনশন ইজ লেস অর ইকুয়ালস টু n হবে। তাহলে n ডিগ্রির একটা n ডিগ্রি বা তার ছোট একটা এক্সটেনশন পাবো না, এক্স্যাক্টলি n ডিগ্রিরই পাবো, এক্স্যাক্টলি একটা n ডিগ্রিরই পাবো, যার মধ্যে px এর একটা রুট থাকবে। তো এইটা ভালো করে বুঝতে হবে। তাহলে জিনিসটা কি বুঝলে, এখানে f হচ্ছে একটা ফিল্ড, ছোট ফিল্ড, তার মধ্যে থেকে একটা পলিনোমিয়াল নিলাম যেটা কিনা ইররিডিউসিবল, তাহলে সেখান থেকে আমি একটা বড় একটা ফিল্ড পাবো যেই যার রুট একটা থাকবে এফ এর, মানে এফ এর রুট পি এর রুট থাকবে সেই বড় ফিল্ডটাতে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে x² + 1, হ্যাঁ, এর তো কোনো রুট নেই রিয়েলে, ইজ ইররিডিউসিবল ওভার আর, কারণ এর যে কোফিসিয়েন্ট গুলো দেখো, এখানে 1 এখানেও 1, তো এর দুটো কোফিসিয়েন্টই কিন্তু আর এর মধ্যে আছে। সো ওভার আর এটা কিন্তু ইররিডিউসিবল, ঠিক আছে? তাহলে আর এর থেকে একটা বড় আমি কি পাচ্ছি? ফিল্ড পাচ্ছি, যেটা কিনা সি, এবং এই সি তে দেখো এই x² + 1 এর একটা রুট আছে, কি, যেমন আই একটা রুট আছে। সো এরকম আমি একটা বড় পাবো, এবং এর ডিগ্রি কত দেখো, এর ডিগ্রি পাচ্ছি 2, তাহলে এই সি এরও ডিগ্রি হয়ে যাচ্ছে
মানে ডিগ্রি অফ দ্য এক্সটেনশন ইজ 2, আমরা জানি না সি ইজ টু আর ইজ 2, এটাও আমরা জানি, ঠিক? তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসাবে, ঠিক আছে? তো এইটার প্রুফ আমরা যদি করি, ইন জেনারেল প্রুফ কিভাবে করা যাবে? সো consider the ideal px, এইটা আইডিয়াল, এই px দিয়ে আমরা একটা আইডিয়াল জেনারেট করলাম ইন f of x, ঠিক? তাহলে এই যে একটা রিং হচ্ছে, রিং অফ পলিনোমিয়ালস যেটাকে আমরা বলছি, তার মধ্যে এটা একটা আইডিয়াল, ঠিক? এবং যেহেতু পিটা হচ্ছে ইরিডিউসিবল, অ্যাজ পি ইজ ইরিডিউসিবল, সো তাহলে কি হবে, এই আইডিয়াল ইজ ম্যাক্সিমাল আইডিয়াল, ম্যাক্সিমালও হয় প্রাইমও হয়, তাহলে এটা একটা ম্যাক্সিমাল আইডিয়াল হলো। আচ্ছা, এটা যদি ম্যাক্সিমাল আইডিয়াল হয় আর এটা যদি একটা পলিনোমিয়াল রিং ওভার ফিল্ড হয়, তাহলে এই এই ম্যাক্সিমাল আইডিয়ালকে দিয়ে যদি আমি কোসেন্ট করি, তাহলে সেটা হয়ে যাবে ফিল্ড। সো কনসিডার জি ইজ ইকুয়ালস টু এফ এক্স ওভার পি এক্স, তাহলে এইটা একটা ফিল্ড হয়ে যাবে যার ডিগ্রি অফ এক্সটেনশন হয়ে যাবে এন, মানে এই পি এর যা ডিগ্রি, পিটা এটা তখনই ডিগ্রি অফ এক্সটেনশনের সঙ্গে ম্যাচ করবে যদি পিটা কি হয় না, ইররিডিউসিবল হয়। এটা এটা মাথায় রাখতে হবে, পিটা যদি ইররিডিউসিবল হয় তবে এই জিটা একটা ফিল্ড হবে, এবং এর ডিগ্রি অফ উইথ রেসপেক্ট টু এফ, মানে এইটা এইটা হয়ে যায় কত, এন, মানে এটা হয়ে যাবে ডিগ্রি অফ পিএক্স, পিএক্স এর ডিগ্রি যা হবে এইটার এক্সটেনশন তাই হবে। এই জিনিসটা তোমরা কিভাবে দেখতে পাবে? এই জিনিসটা তুমি দেখতে পাবে যে এখানকার যে এলিমেন্ট গুলো আছে, যেমন ধরো 1 কমা পিএক্স, তারপর হচ্ছে এক্স প্লাস পিএক্স, এই যে এলিমেন্ট গুলো আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অব্দি, এই এলিমেন্ট গুলো আর or forms a basis of fx over f, তাহলে উইথ রেসপেক্ট টু এফ এই এলিমেন্ট গুলো কি হবে না, বেসিস ফর্ম করবে। তার মানে বুঝতে পারছো, বেসিস যদি হয় এরা, তাহলে ডিগ্রি অফ কি হয়ে যাবে, এর ডিগ্রি হয়ে যাবে এন হয়ে যাবে, কারণ এখানে তুমি এন সংখ্যক এলিমেন্ট আমরা লিখেছি। তো এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে ডিগ্রিটা কি হয়ে যাচ্ছে, এন হয়ে যাচ্ছে। এবং এই যে এলিমেন্ট আমরা পাচ্ছি, দিস এলিমেন্ট satisfies basically, if we write theta is equals to x plus eta, then f p of theta is p of x plus এইটা, আর যেহেতু px px ম্যাচ করে যাচ্ছে, তো এটা বেসিক্যালি সমান সমান হয়ে যাবে এটা আইডিয়াল সঙ্গে। তার মানে এটা একটা জিরো এলিমেন্ট অফ দা রিং, তার মানে এর জিরো এলিমেন্ট কি, সেটাই হচ্ছে সেই আইডিয়ালটাই। তার মানে ইজ দ্য জিরো এলিমেন্ট, ইজ দ্য জিরো এলিমেন্ট অফ fx কোসেন্টেড বাই px, তাহলে এর জিরো হয়ে গেল। তার মানে কি হলো, থিটাটা রুট হয়ে গেল। সো থিটা ইজ এ রুট অফ px, এই হচ্ছে গল্প, বোঝা গেল? সো আমরা জি এর মধ্যে একটা রুট পেয়ে গেলাম এবং জি এর ডিগ্রি অফ এক্সটেনশন হয়ে যাচ্ছে এন। সো এই হচ্ছে প্রুফ। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, এবার যদি ইরিডিউসিবল না হয় তাহলে কি হবে? তাহলেও কোনো ব্যাপার নাই, তো অ্যাজ এ করোলারি হিসাবে আমরা এটা লিখতে পারি। সো করোলারি, if fx is any polynomial in fx, then there exists an extension g of f having a root of fx such that degree of extension is less or equals to n. তাহলে দেখো এইটার আগেরটার সঙ্গে ডিফারেন্সটা কি? আগে বলছে যদি এটা ইররিডিউসিবল হয় তাহলে এক্স্যাক্টলি যে এক্সটেনশনটা পাবো তার ডিগ্রি হয়ে যাবে এক্স্যাক্টলি n, ঠিক আছে? কিন্তু যদি এফএক্সটা ইররিডিউসিবল না হয়ে রিডিউসিবলও তো হতে পারে, তাহলে সেক্ষেত্রে যে এক্সটেনশনটা পাবো যার মধ্যে এফ এর রুট থাকবে সেই এক্সটেনশনটার ডিগ্রি কি হয়ে যাবে? অ্যাট ম্যাক্স n হতে পারে। তাহলে এফএক্স এর একটা আমি রুট গ্যারান্টি দিতে পারবো যে এফএক্স এর অ্যাটলিস্ট একটা রুট থাকবেই। কার মধ্যে? না ওই জি এর মধ্যে থাকবে অ্যাটলিস্ট একটা, সবগুলোই থাকবে তার কিন্তু গ্যারান্টি দিতে পারছি না এখানে, তাই না? তো এটার প্রুফ যদি বলি তাহলে আমরা কি করব? এফএক্সটা যদি একটা রিডিউসিবল পলিনোমিয়াল হয় তাহলে তার মধ্যে তুমি একটা ইররিডিউসিবল পলিনোমিয়াল তুমি পাবে যেটা একটা ফ্যাক্টর হিসাবে এফএক্স এর মধ্যে থাকবে, তাহলে সেইটাকে দিয়ে তুমি জেনারেট করতে পারো একটা এক্সটেনশন। তাহলে তার মধ্যে সেই ইররিডিউসিবল পলিনোমিয়ালটা রুট থাকবে আর সেটা কিনা এফ এর রুট হয়ে যাবে। তো তার ডিগ্রি যেহেতু হয়ে যাবে তোমার ওই সে ফ্যাক্টরটার ডিগ্রি, তারপরে সেটা এন এর থেকে ছোট বা সমান। সো এই করোলারিটা আমরা এখানে করতে পারছি, ইররিডিউসিবল ফ্যাক্টর দিয়ে করে দিতে পারবো আগের এটাকে কাজে লাগিয়ে। ওকে, এইবার বেশ দারুণ আরেকটা থিওরেম হচ্ছে, ধরো এফ হচ্ছে একটা ফিল্ড যার একটা এক্সটেনশন হচ্ছে জি1, আর জি1 এর থেকে আর একটা বড় ফিল্ড হচ্ছে জি2, ঠিক আছে? তাহলে জি2 কে তুমি ভাবতে পারো ইজ এ ভেক্টর স্পেস ওভার জি1ও ভাবতে পারো, আবার জি2 কে তুমি ভেক্টর স্পেস ভাবতে পারো ওভার এফ। দুটোর রেসপেক্টেই তুমি ভাবতে পারো ভেক্টর স্পেস। তো দুটোর রেসপেক্টে দুরকম ডাইমেনশন হবে, ঠিক না? সো আমরা এখানে কম্পেয়ার করব এই জিনিসগুলোকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে জি2 অ্যাজ এ ভেক্টর স্পেস ওভার এফ যার ডাইমেনশন হবে সেইটা হয়ে যাবে এই দুটোর ডাইমেনশনের গুণফল, মানে জি1 এফ ইন্টু জি2 জি1, ঠিক আছে? তার মানে এইরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে এফ, এখানে জি1, এখানে জি2, তাহলে এই টোটাল এক্সটেনশনের ডিগ্রিটা এই দুটোর গুণফল হয়ে যাচ্ছে। তো এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এর প্রুফটা আমি একটা, হ্যাঁ বলো। না স্যার কিছু না। আচ্ছা, তো এর প্রুফ তোমরা কিভাবে করতে পারো? খুব সহজ। এই দুটোর আমরা কি করব, একটা বেসিস, এর একটা বেসিস নিয়ে নেবো, এর একটা বেসিস নিয়ে নেবো, ওই দুটো বেসিসের এলিমেন্টগুলোকে যদি গুণ করি তাহলে এর একটা বেসিস পেয়ে যাব। সো আমরা করতে পারি যে কনসিডার basis of g1 over f is, তাহলে এগুলোকে আমি লিখতে পারি α1 α2 ডট ডট। হ্যাঁ, আচ্ছা এই ভ্যালুটা কত হবে সেটা আমি কি করে বুঝবো? এটা ধরে নাও একটা এম ধরে নিতে পারো, এটাকে ধরে নিতে পারো এম, এটাকে ধরে নিতে পারো এন, তাহলে এম এন হবে এইটার। তাহলে আমি ধরে নেবো এটা এম ধরেছি, তার মানে এখানে আলফা এম অবধি থাকবে। আচ্ছা, কনসিডার বেসিস অফ জি2 ওভার জি1, তাহলে সেইটা ধরে নাও বিটা 1
বিটা টু ডট ডট বিটা এন। তাহলে এইটা হয়ে গেল জি টুর বেসিস ওভার জি1। মানে এখানে যে কোনো এলিমেন্ট জি2-র যে কোনো এলিমেন্টকে তুমি লিখতে পারবে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা1 বিটা2 বিটা এন, যার কোফিসিয়েন্ট গুলো জি1 থেকে আসবে, এফ এর মধ্যে নাও থাকতে পারে। তো এখান থেকে আমরা কি করব, সো নাও we want to show that আলফা আই বিটা জে, যেখানে আই এর ভ্যালু হচ্ছে 1 to m আর বিটা জে এর ভ্যালু হচ্ছে 1 to n, is a basis of g2 over f। এটা আমরা দেখাবো, তাহলেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কতগুলো এলিমেন্ট আছে, আলফা আই বিটা জে এই গুণ করছে, তাহলে এম এন সংখ্যক ওখানে এলিমেন্ট আছে। তো এটা যদি বেসিস দেখাতে পারি তাহলেই তো ওর ডাইমেনশন আমি বলে দিতে পারবো যে জি2 ডাইমেনশন ওভার এফ হয়ে যাবে এন এম এন, তাহলে এটা প্রুফ হয়ে যাবে, ঠিক না? সো এই জিনিসটাকে আমাকে প্রুফ করতে হবে। তো এর আমি জাস্ট ডিটেল প্রুফ আমি লিখছি না, আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে কিভাবে তোমরা এটা প্রুফ করতে পারবে। আমি এম এন এর ভ্যালু 2 এবং 3 নিয়ে করে দেখাবো এটা, ঠিক আছে? সো ফর এক্সাম্পল হিসাবে আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। এম এর ভ্যালু নিচ্ছি 2 আর এন এর ভ্যালু নিচ্ছি 3, ঠিক আছে? তাহলে আমাকে দেখাতে হবে যে বেসিস দেখাতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে দেখাতে হয় যে প্রথমত ওই এলিমেন্টগুলো জেনারেট করছে যে কোনো এলিমেন্টকে এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এইটা দেখাতে হবে। সো আমরা প্রথমে দেখাবো যে জেনারেট করা যাচ্ছে। সো লেট এক্স বিলংস টু জি2। তাহলে এই দেখাবো যে এইটাকে এই এক্সকে এই আলফা আই বিটা জের এক্স কম্বিনেশন লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, যেখানে কোফিসিয়েন্টগুলো এফ থেকে আসবে, ঠিক আছে? তো সেইটা আমরা কিভাবে লিখবো? আচ্ছা, নাও we know that বিটা1 বিটা2, কারণ এন এর ভ্যালু আমি নিয়েছি 3, তাহলে এখানে বিটা3 অবধি যাবে। is a basis of g2 over f, সরি g2 over g1, ওকে, ঠিক আছে? অতএব x ক্যান বি রিটেন অ্যাজ ইউনিকলি x কে লেখা যাবে তোমার y1 বিটা1 প্লাস y2 বিটা2 প্লাস y3 বিটা3, where yi বিলং করছে, এই যে yi গুলো এরা বিলং করবে g1 এ, ঠিক? ওকে, ভেরি গুড। এইবার আমার দেখার বিষয় হচ্ছে যে yi গুলো কিন্তু f এর এলিমেন্ট নয়, g1 এর এলিমেন্ট। তাহলে g1 এর যেহেতু এলিমেন্ট, তাহলে g1 এর বেসিস যেহেতু জানি আমি আলফা 1 বিটা আলফা 2, তাহলে সেগুলো দিয়ে এক্সপ্রেস করা যাবে কাকে, y গুলোকে, ঠিক আছে? সো y অ্যাজ বেসিস অফ g1 ওভার f ইজ আলফা 1 আলফা 2, কারণ আমরা m এর ভ্যালু নিয়ে নিয়েছি 2। সো সেম জিনিস তুমি এম এন দিয়েও করতে পারো, আমি শুধু জাস্ট সহজে বোঝানোর জন্য এম এন এর ভ্যালু 2 3 নিয়েছি। সো y1টাকে আমরা লিখতে পারবো কি, y1টাও আলফা 1 আর আলফা 2 লিনিয়ার কম্বিনেশন হবে, যেখানে কোএফিসিয়েন্টগুলো f থেকে আসবে। তাহলে y1 কে লেখা যাবে আলফা 1, এখানে আমি লিখতে পারি কোএফিসিয়েন্টটাকে কি লেখা যায়, আচ্ছা x11 লিখে দিই, হ্যাঁ?
তাহলে x12 লিখে দিই, তার মানে এই ওয়ানটা ডিনোট করছে এই ওয়ানের জন্য, আর পরেরটা ডিনোট করছে এই ইন্ডেক্সটা। তাহলে y2 কে আমি এইভাবে লিখতে পারবো x21 আলফা 1, x22 আলফা 2, আর y3 কে লিখতে পারবো x31 আলফা 1, x32 আলফা 3। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা y গুলোকে লিখতে পারছি। এই যেখানে xi যে f এর থাকছে, তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এইখানে পুট করে দিই, তাহলে আলটিমেটলি জিনিসগুলো আলফা আই বিটা জে এর কম্বিনেশন হয়ে যাবে, যার কোফিসিয়েন্ট গুলো চলে আসবে তখন এফ থেকে। তাহলে এই কোফিসিয়েন্ট গুলো এগুলোই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো অতএব এক্স ইজ ইকুয়ালস টু y1 এর জায়গায় এটা লিখবো, তাহলে এটা হয়ে যাবে x11 আলফা 1, x12 আলফা 2, এটা হয়ে যাবে আমার বিটা 1 হলো। y1 এর জায়গায় জাস্ট এটা বসিয়ে দেবো, তারপর y2 এর জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে x21 আলফা 1, x22 আলফা 2, এখানে বিটা 2 প্লাস x31 আলফা 1, x32 আলফা 2, এখানে 2 হবে, এখানে হবে বিটা 3। তাহলে এইবার তুমি যদি এটাকে সেপারেট করো তাহলে কি আসবে, x11 আলফা 1 বিটা 1, x12 আলফা 2 বিটা 1, x21 আলফা 1 বিটা 2, x22 আলফা 2 বিটা 2, x31 আলফা 1 বিটা 3, x32 আলফা 2 বিটা 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই এলিমেন্টগুলো কি হচ্ছে, সব বেসিসের এলিমেন্ট, আর এই এক্স গুলো দেখতে পাচ্ছ এফ এর এলিমেন্ট। সুতরাং আমি বলতেই পারি যে দ্য সেট আলফা আই বিটা জে, যেখানে আই এর ভ্যালু হচ্ছে 1 2, i ইকুয়ালস টু 1 2 3 আর j ইকুয়ালস টু 1 2, ইজ এ জেনারেটর অফ G2 ওভার F। এবার দেখাতে হবে যে এরা বেসিস হতে গেলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে ওভার F, ঠিক আছে? সেইটা তুমি কি করে দেখাবে? তাহলে এইটা যদি দেখানোর জন্য আমাকে করতে হবে টু শো দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কনসিডার। তাহলে এরকম একটা এক্সপ্রেশন আমরা কনসিডার করব যে C11 আলফা 1 বিটা 1, C12 আলফা 1 বিটা 2, দাঁড়াও এখানে, আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে 21 আলফা 2 বিটা 1, C22 আলফা 2 বিটা 2 প্লাস C31 আলফা 3 বিটা 1, C32 বিটা 2 ইজ ইকুয়ালস টু 0 বা 0 ভেক্টর, ঠিক আছে? 1 2 3 4 5 6 হলো। এবার আমি কি করব, প্রত্যেকটা থেকে বিটাগুলো কমন নিয়ে নেবো, এই বিটাগুলোকে আলাদা করে নেবো, যেমন বিটা 1 এক জায়গায়, বিটা 2 এক জায়গায়, বিটা 3 এক জায়গায় করে নেবো। তাহলে এই জিনিসটা দাঁড়াবে আমার C11 আলফা 1, তারপর হচ্ছে C21 আলফা 2 হলো, প্লাস C31 আলফা 3 বিটা 1 হলো। আচ্ছা একই রকম ভাবে বিটা 2 কোফিসিয়েন্টকে আলাদা করে নেবো, তাহলে C12 আলফা 1, তারপরে এখানে হচ্ছে বিটা 2 হচ্ছে C22 বিটা আলফা 2, তারপরে হচ্ছে C32, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আলফা আলফা 3 বিটা
এখন দেখো আলফাগুলো কোথাকার এলিমেন্ট, আলফাগুলো হচ্ছে আমার G1 এর এলিমেন্ট, রাইট? আলফা 1 গুলো G1 এর এলিমেন্ট, আর এই কোএফিসিয়েন্ট গুলো F এর এলিমেন্ট। তার মানে এই এলিমেন্ট গুলো কোথাকার এলিমেন্ট, না G1 এর এলিমেন্ট, এইগুলো G1 এর এলিমেন্ট, ঠিক আছে? তার মানে এবার দেখো যে বিটা 1 এন্ড বিটা 2 আর, তো দেখো বিটা 1 কমা বিটা 2 is linearly independent over G1, এটা আমরা জানি। দেয়ারফর এটা এই এখান থেকে আমরা পাচ্ছি যে এইটাও 0 হবে, এটাও 0 হবে। সো এখান থেকে আমরা পাচ্ছি C11 আলফা 1 C21 আলফা 2 প্লাস C31 আলফা 3 ইজ 0। আবার এটাও পাবো, এটাও 0 পাবো। সো C12 আলফা 1 C22 আলফা 2 C32 আলফা 3 ইজ 0। এইবার আমরা কি করব, আমরা এবার অ্যাপ্লাই করব যে আলফা 1 আলফা 2 আলফা 3 হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওভার এফ, আর সি গুলো হচ্ছে এফ থেকে আসছে। সুতরাং এখান থেকে আমরা ইমপ্লাই করব যে নাও উই অ্যাপ্লাই দ্যাট আলফা 1 আলফা 2 আলফা 3 is linearly independent over f. So each Cij is equals to 0, যেখানে i এর ভ্যালু হচ্ছে 1 2 3 আর j এর ভ্যালু হচ্ছে 1 2। ওকে, তাহলে কি হলো, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আমরা লিখেছিলাম সেখানে প্রত্যেকটা Cij কি হচ্ছে, না 0 হচ্ছে। তার মানে ওই ভেক্টরগুলো, অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে bi বিটা জে, এই সরি আলফা i বিটা জে, যেখানে i এর ভ্যালু হচ্ছে 1 2 3 আর j এর ভ্যালু হচ্ছে 1 2 is linearly independent over f. সুতরাং g2 to f is equals to হয়ে যাচ্ছে m into n, যেখানে m এর ভ্যালু হচ্ছে মানে একটা হয়ে যাবে g1f আর একটা হয়ে যাবে g2 to g1। স্যার এটা কি করে হলো, কোনটা? এই G2 is to F equal to M into N? এখানে কতগুলো এলিমেন্ট আছে, mn সংখ্যক না? হ্যাঁ হ্যাঁ, তো ও ওইটাই তো আচ্ছা আচ্ছা, এই ডাইমেনশন এই মানেই তো। কম্বিনেশনটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কম্বিনেশনটা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আমরা আছে। এম এর ভ্যালু 3 এর জন্য আর যে এন এর ভ্যালু 2 এর জন্য করছি, তো আলটিমেটলি হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট লেখার সুবিধার্থে করলাম, mn দিয়ে করতে বুঝেছি। পারো। তো ওইটাই হচ্ছে এখানে একদম সহজ ভাবে করে দেওয়া হলো এটা। আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নাই। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ বুঝেছি। হুম, একদম পুরো লিনিয়ার অ্যালজেব্রার মতনই। ওকে, এইবার যেটা আমরা দেখব, এটাকে কাজে লাগিয়ে থিওরেম 6.12 সেটা বলছে যে let fx belongs to fx, তার মানে এটা একটা যে কোনো একটা পলিনোমিয়াল, দেন there exists an extension g over f such that g contains all the roots of fx where degree of where g is to f, এই ডিগ্রিটা কত হবে, লেস দ্যান ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তার মানে দেখো আমরা এতক্ষণ করেছিলাম একটা জিরো নিয়ে, মানে অ্যাটলিস্ট একটা জিরো। এখানে বলছে যে আমরা এমন একটা এক্সটেনশন পাবো যার মধ্যে সবগুলো রুট থাকবে, তাহলে সেই এক্সটেনশনটার ম্যাক্সিমাম ডিগ্রি কত হতে পারে, n ফ্যাক্টোরিয়াল। এফ এর যদি ডিগ্রি হয় n, তাহলে মানে এইটা হচ্ছে তোমার ডিগ্রি অফ এফ তার ফ্যাক্টোরিয়াল।
এনটা হচ্ছে ডিগ্রি অফ এফ, ঠিক আছে? সো ডিগ্রি অফ এফ ইজ এন। এই হচ্ছে গল্প। এটা কিভাবে তাহলে আসছে? এটা বেসিক্যালি আমরা ওই মানে ফ্যাক্টোরিয়াল করে করে মানে কিভাবে আসছে, তো তাই তো? তাহলে এফ থেকে আমরা কি করব, এফটাকে একটা পলিনোমিয়ালে ভাঙছো, এই কয়েকটা পলিনোমিয়ালের ফ্যাক্টর আকারে ভাঙছো। এবার প্রত্যেকটারই একটা করে তুমি রুট বের করছো এক্সটেনশন নিয়ে। আচ্ছা, তোমাকে একটা তাহলে সহজ এক্সাম্পল দিলে ব্যাপারটা তুমি বুঝতে পারবে আর কি। হুম, যা বা এটা আমরা দেখে দেখে বলতে পারি, তাহলে বোঝাতে সহজ সুবিধা হবে আর কি। তো আহ, একদমই এটা সহজ আছে। হ্যাঁ, তো এটা আমরা আলোচনা করলাম এই জায়গাটা। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি কি করা হচ্ছে যে উই নোট দ্যাট in the statement of the theorem a root of multiplicity m is counted as m roots. so যদি মাল্টিপল রুট হয় তাহলে সেটাকে আমরা m সংখ্যক বার কাউন্ট করব। আচ্ছা আচ্ছা, এই করোলারিটা আমরা কি বললো, করোলারি যেটা করলাম যে there exists an extension g0, হ্যাঁ, তাহলে একটা g0 এক্সটেনশন আমরা পাচ্ছি যার ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু n হচ্ছে, in which fx has a root আলফা। ঠিক, তাহলে একটা অ্যাটলিস্ট আমি রুট থাকবে ওই রকম একটা এক্সটেনশন আমরা পাচ্ছি g0। তাহলে সেই জি জিরোর মধ্যে আমরা এফএক্সটাকে এইভাবে লিখতে পারবো, এফ এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স, যেখানে কিউটা হয়ে যাবে তোমার একটা পলিনোমিয়াল ইন জি0, আর এক্স মাইনাস এটাও তখন জি0, মানে পুরোটাকে আমি জি0 রেসপেক্টে ভাঙছি। ঠিক আছে না? জি0টা যেহেতু বড় ফিল্ড, এফএক্সটাকে তুমি জি0 এক্সেও ভাবতে পারো, ঠিক না? এফএক্সটা যদি এফএক্সে থাকে আর জি0টা যেহেতু বড়, তাহলে তার মানে কি এফএক্স এর কোফিসিয়েন্ট গুলো জি0তেও আছে আমি বলতে পারি, ঠিক না? কারণ জি0 তো বড় বড় সেট, এফ এর থেকে বড় সেট, তো এফ এ যদি থাকে তাহলে তারা জি0তেও থাকবে। তো এই হিসাবে এফএক্সটা তখন জি0 এক্সেও আছে। আর আর যেহেতু জি0তে একটা রুট পেয়ে যাচ্ছি এফএক্স এর, সেই রুটটা হচ্ছে এ, তাহলে আমি এফএক্সটাকে লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স। তাহলে কিউটা কোথায় থাকবে? কিউটা হয়ে যাবে জি0 এক্স এর একটা পলিনোমিয়াল, মানে কিউ এর কোফিসিয়েন্ট গুলো জি0তে থাকবে, নট ইন এফএক্স। এবং কিউ এক্স এর ডিগ্রি তাহলে কি হয়ে গেল, n-1। ওকে, এইবার আবার কি করব, এবার কিউ এক্স এর একটা রুট পাবো, তাহলে আরেকটা জি1 পাবো, তাহলে জি0 থেকে বড় আরেকটা জি1 পাবো, যার মধ্যে কিউ এর একটা রুট থাকবে। তো এইভাবে তুমি যদি পরপর পরপর করতে যাও, হ্যাঁ, তাহলে এই যে এবার যে এই এই যে এটা করলাম যে এই পরপর পরপর যদি আমি বাড়াতে থাকি, তাহলে তাদের ডিগ্রিগুলো কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। সো ওখান থেকে এটা চলে আসবে যে প্রথমে আমি n-1, তারপরে n-2, তারপরে n-3, এইভাবে গুণ করতে করতে লাস্টে n ফ্যাক্টোরিয়াল চলে আসবে। কথাটা বুঝতে পেরেছো? তো এইভাবে জিনিসগুলো আসছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাই, তাহলে জিনিসটা বুঝতে পারবে আরো। যে n এর ভ্যালু যদি আমি 3 নিই তাহলে বুঝতে পারবে। হুম, দেখো, সো লেট আস ডিসকাস দিস টেকিং n ইকুয়ালস টু 3। তাহলে এফএক্স এর ডিগ্রি ধরে নাও এরকম, এফএক্সটা হচ্ছে বা ডিগ্রি অফ এফএক্স সমান ধরে নাও 3। ওকে, তাহলে আমি কি করব, আর এই এফএক্স বিলংস টু হচ্ছে এফএক্স, তার মানে এফএক্সটাকে তুমি যদি এইভাবে লিখো a0x³ a1x² a2x প্লাস a3, তাহলে ai গুলো কোথায় থাকবে, তাহলে ai গুলো থাকছে আমার এফ এ। ওকে, তাহলে বাই দা
আমরা যে থিওরেমগুলো পড়লাম সেখান থেকে আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্টে G1 যেটা এক্সটেনশন অফ f such that in G1x fx equals to লেখা যাবে x minus a হ্যাঁ ইন্টু q1x করে দিচ্ছি। তাহলে এই q1xটা তখন কোথাকার এলিমেন্ট হয়ে যাবে? G1x এর এলিমেন্ট হয়ে যাবে। তার মানে এখানে আমরা পেলাম f, তার থেকে বড় একটা G1 পেলাম। G1 এর মধ্যে f এর একটা রুট হচ্ছে a। তাহলে f এর তো টোটাল 3টে রুট থাকা উচিত। সেই 3টে রুট কিন্তু G1 এর মধ্যে নাও থাকতে পারে, এখানে একটা আছে ধরো, তাহলে বাকি দুটো আরো অন্য জায়গায় থাকতে পারে। ঠিক আছে, তাহলে G1 এর ডিগ্রি কত হতে পারে? G1 এর ডিগ্রি হতে পারে অ্যাট ম্যাক্স 3, কারণ f এর ডিগ্রি যেহেতু 3, তাহলে G1 এর ডিগ্রি হতে পারে আমার অ্যাট ম্যাক্স 3। এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এইবার কিউটার জন্য আমি আবার সেম জিনিসটা Q1 এর উপর অ্যাপ্লাই করব। সো দেয়ার এক্সিস্ট G2 containing G1 such that in G2x Q1x can be written as x minus b into Q2x। ঠিক আছে, তাহলে Q2x টাও G2 এর মধ্যে থাকছে। তাহলে এই G2 এর যে এক্সটেনশন ওভার G1 এইটা হয়ে যাবে লেস দেন ইকুয়ালস টু 2। কারণ কি? কারণ এটা তো 1 এর ডিগ্রি, তাহলে এখানে Q1 এর ডিগ্রি কত হয়ে যাবে? 2। Q1 এর ডিগ্রি যেহেতু 2, তাহলে সেই জন্য এই G2 ওভার G1 এর ডিগ্রি হয়ে যাবে লেস দেন ইকুয়ালস টু 2। ঠিক, আর যেহেতু আচ্ছা আবার তুমি সেম জিনিসটা অ্যাপ্লাই করো কার উপরে? Q1 এর উপরে। তাহলে Q1টার যেহেতু ডিগ্রি 1, তো এখানে Q2 এর ডিগ্রি 1, তার মানে Q2 এরও রুট একটা থাকবে G2 এর মধ্যে। সো এইখানে কাজটা আমার হয়ে যাচ্ছে। আর আলাদা আলাদা করে দরকার নেই। সো আমরা কি পাচ্ছি আলটিমেটলি? তাহলে এই G2 এর মধ্যেই কিন্তু সবগুলো রুট থেকে যাচ্ছে, তাই না? G2 এর মধ্যে তোমার বিও আছে, আর G1 এর মধ্যে এ আছে, আর এটা কি G1 এর মধ্যে আছে মানে G2 এর মধ্যেও আছে, তাহলে G2 এর মধ্যে এটাও আছে বিটাও আছে, আর Q2 এর যে একটা রুট আছে সেটাও G2 এর মধ্যেই আছে। সো G2টাই হচ্ছে আমার সবচেয়ে বড়। তাহলে G2 ওভার F যদি আমি ক্যালকুলেট করি, সেইটাকে আমি লিখতে পারবো G2 ওভার G1 ইন্টু G1 ওভার F। এইটার ডাইমেনশন হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 2, আর এটার হচ্ছে 3। তাহলে মানে এটা সমান নয়, লেস দেন ইকুয়ালস টু 6 পেলাম। এই জিনিসটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে পরপর। বলো, বুঝতে পেরেছো এই জায়গাটা? এটা হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে। এইবার আমরা দেখবো যে স্প্লিটিং ফিল্ড কাকে বলে। স্প্লিটিং ফিল্ড, স্প্লিটিং ফিল্ড হচ্ছে এমন একটা ফিল্ড যার মধ্যে একটা মানে স্প্লিটিং ফিল্ড সবসময় একটা পলিনোমিয়ালের রেসপেক্টে হয়। স্প্লিটিং ফিল্ড অফ এ পলিনোমিয়াল হয়, তাহলে লেট fx belongs to f be a polynomial। ঠিক আছে, তাহলে নাও দ্য স্প্লিটিং ফিল্ড স্প্লিটিং কথার অর্থ হচ্ছে যে স্প্লিট হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। কিসে ভাঙছে না? লিনিয়ার ফ্যাক্টরে। তাহলে এই যে G2টা যেটা দেখছি, তাহলে G2 এর মধ্যে f এর সবগুলো রুট আছে। তাহলে G2 মতো আমি একটা ফিল্ড চাইছি, কিন্তু মিনিমাম ডিগ্রি চাইছি, মানে একদম ডিগ্রি অফ এক্সটেনশন বড় বেশি চাইছি না। তো স্প্লিটিং ফিল্ড হবে যে মিনিমাম ডিগ্রি যাতে হয়। সো নাও দ্য স্প্লিটিং ফিল্ড অফ f is an extension of f having all roots of f and degree
of such extension is minimal, মানে এই ডিগ্রির এক্সটেনশনটার ডিগ্রি যাতে সবচেয়ে কম হয় এরকম এরকম একটা এক্সটেনশন চাইছি, মানে তার থেকে আর ছোট কোনো ফিল্ডে কাজ করবে না, মানে তার থেকে যদি কোনো ছোট ফিল্ড নাও তাহলে তার মধ্যে এফ এর সব রুট থাকবে না, ঠিক আছে? তার থেকে বড় ফিল্ডে অবশ্যই থাকবে কিন্তু ছোট ফিল্ডে থাকবে না। এই হচ্ছে একটা হচ্ছে গল্প, ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তার মানে এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে একটা স্প্লিটিং ফিল্ড পাওয়া সম্ভব। এই জি2 থেকে একটা ছোট একটা স্প্লিটিং ফিল্ড পাওয়া সম্ভব, পেতেই পারি। সো এখানে একটা এক্সাম্পল আমরা দেখিয়েছে, সো তার স্প্লিটিং ফিল্ড কি হবে, যেমন এক্সাম্পল 6.1। হ্যাঁ, তো এখানে করে এফএক্সটা নেওয়া হয়েছে তোমাদের x³ - 2, এটা অ্যাজ এ পলিনোমিয়াল ইন QX। তাহলে এর কোফিসিয়েন্টগুলো আছে 1 আর এখানে -2, তাহলে দুটোই হচ্ছে রেশনাল নাম্বার। সো এটা QX এর মধ্যে তুমি দেখছো, ঠিক আছে? তো কিউটাও যেহেতু ফিল্ড, সো এটা দেখতে পাচ্ছি। তাহলে এর স্প্লিটিং ফিল্ড কি হবে? তাহলে এই যে পলিনোমিয়ালটা তুমি দেখছো এর 3টে রুট হয়, তাই তো? তার মানে এর যদি রুটগুলো তুমি দেখো তাহলে x³ = 2, তাহলে এর রুটগুলো যদি কনসিডার করো এর 3টে রুট হবে। সো এর রুটস আর 2⁻⁻⁻, যেটা একটা রিয়েল রুট হয় আর বাকি দুটো কমপ্লেক্স রুট হবে। সো এটা হচ্ছে রিয়েল রুট, হ্যাঁ, মানে 2 এর যেটা ঘনমূল সেটা একটা রিয়েল নাম্বার, আর একটা হয় এটার সঙ্গে ওমেগা গুণ করো আর এটার সঙ্গে তুমি ওমেগা স্কোয়ার গুণ করো, তাহলে এই দুটো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তাহলে এটা একটা রিয়েল নাম্বার, একটা দুটো কমপ্লেক্স নাম্বার। নাও এই রুটটাকে যদি আমি অ্যাটাচ করি কিউ এর সঙ্গে, সো Q2, দেখো এই এই এলিমেন্টগুলো কিন্তু আমার, যেহেতু এই একটা পলিনোমিয়ালের রুট, তার মানে এই এলিমেন্টগুলো সব অ্যালজেব্রিক নাম্বার, ঠিক আছে? এই এলিমেন্টগুলো অ্যালজেব্রিক নাম্বার। সো অ্যালজেব্রিক নাম্বার দিয়ে যদি আমি এটাকে করি, দিস ইজ সেম অ্যাজ Q2√3, এটা হয়ে যাবে। এবং এর ডিগ্রি কত হয়? এর ডিগ্রি, যেহেতু এটা মিনিমাল পলিনোমিয়াল ওভার আর, ঠিক না? সরি, মিনিমাল পলিনোমিয়াল ওভার কিউ, কারণ এর কোনো রুট কিন্তু কিউতে নেই। এই যে রুটটা তুমি পেলে সেটা একটা ইরাশনাল নাম্বার, কিউ রেশনাল কিন্তু নয়। সো ওভার রেশনাল এটা কিন্তু ইররিডিউসিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এর যে ডিগ্রিটা হবে সেটা কত হয়ে যাবে? 3। তাহলে Q2√3, এই 2√3 বলছি, Q√2, এটার ডিগ্রি হয়ে যাচ্ছে ওভার কিউ ইজ 3, ওকে? আর এর যে মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে সেটা হচ্ছে এইটাই হচ্ছে এফএক্সটাই হচ্ছে এর মিনিমাল পলিনোমিয়াল। কিন্তু দেখো এর মধ্যে এখানে তো তুমি একটা রিয়েল নাম্বার অ্যাটাচ করেছো, তাই না? তার মানে এইটা একটা রিয়েল সাবফিল্ড হয়ে যাচ্ছে। সো Q2√3 ইজ এ সাব, কারণ এর প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে রিয়েল নাম্বার। বোঝা গেছে? এটা রিয়েল নাম্বার বোঝা গেছে কেন? হুম, কারণ এখানকার এলিমেন্ট গুলো দেখতে কিরকম, সেটা হচ্ছে তোমার a প্লাস b প্লাস c, হ্যাঁ, এইটা হচ্ছে এই টাইপের এলিমেন্ট গুলো হচ্ছে এখানকার এলিমেন্ট গুলো সবগুলো দেখে, যেখানে a b c সব কিউ এর এলিমেন্ট, আর এগুলো হচ্ছে তোমার রিয়েল নাম্বার, এগুলো সব রিয়েল নাম্বার। সো আলটিমেটলি এটা রিয়েল এর সাবসেট হয়ে যাচ্ছে। তার মানে রিয়েল এর যেহেতু এটা সাবসেট হয়ে যাচ্ছে, সেই জন্য এই যে কমপ্লেক্স, তো এইটা তো এর মধ্যে থাকবে না, তাহলে এর মধ্যে কিন্তু সব রুট তুমি পাচ্ছ না, তার মানে একে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে ওটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এটা এমন একটা এক্সটেনশন করতে হবে যার মধ্যে ওমেগা থাকলেই চলবে, ঠিক আছে? এমন একটা এক্সটেনশন চাই যার মধ্যে ওমেগা থাকতেই হবে। তো
এই G2টা আমি নিচ্ছি কিউ, হ্যাঁ, তো 2 এটা ছিলই, তার সঙ্গে আরেকটা ওমেগা দিয়ে দিলাম। এটা মানে বেসিক্যালি কিউ, এইটার সঙ্গে আরেকটা ওমেগা অ্যাড করলাম। তো ওমেগা থাকা মানে কি, ওমেগা স্কোয়ারও থাকা, তো এর মধ্যেই কিন্তু সমস্ত রুট থেকে যাচ্ছে। সো এর যে G2/Q, এর আমরা জানি এটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 6 হবে, তাই তো? আর ডেফিনেটলি এর ডিগ্রি হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 3, তাহলে এটা 6ই হবে এক্স্যাক্টলি, অ্যাজ G2/Q is strictly greater than 3, so this will imply that G2/Q is equal to 6. সো এর মধ্যেই আমরা কিন্তু সমস্ত রুট পেয়ে যাচ্ছি এই G2-র মধ্যে। G2 কোনটা? এটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটা আরো অন্যভাবে এক্সপ্লেন করা যায়। যেমন হচ্ছে যে কিউ, এটাকে আমরা G1 নাম দিচ্ছি, তাই তো? তাহলে কিউটা হলো কিউ এর থেকে এটা G1 পেলাম, আর G1 থেকে G2 পেলাম, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেলাম যে G1:Q, এটা পেলাম 3, তাই না? তাহলে G2:G1 কত? G1 পেলাম কত? তার মানে এখানে বেসিক্যালি এই ওমেগাটা অ্যাটাচ করেছি, তাই তো? তাহলে ওমেগার ডিগ্রি যদি আমি জানতে পারি, বা ওমেগার যে মিনিমাল পলিনোমিয়াল সেটা যদি বের করতে পারি, তাহলেই হবে। সো হোয়াট ইজ দ্য মিনিমাল পলিনোমিয়াল অফ omega over G1, which is Q 2⁻⁻⁻. তাহলে দেখো ওমেগা সম্পর্কে আমরা কি জানি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1, তাই না? তার মানে 1 + x + x² is a minimal polynomial of ওমেগা, কারণ এর ডিগ্রি হচ্ছে 2, 2-এর থেকে তো ছোট হতে পারে না, কারণ ছোট হতে গেলেই তখন ওমেগাটা এর এলিমেন্ট হয়ে যেত, কিন্তু এর তো এলিমেন্ট নয়, তাহলে এর ডিগ্রি কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা বলতে পারছি তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ডিগ্রি অফ কিউ ওমেগা ওভার এটা হচ্ছে 2। তাহলে G2:Q ইজ বাই, এটা আমরা জানি যে G2:G1 ইন্টু G1:Q, এইটা মানে এটা মানে হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, তো 6, এইভাবে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। সো এইটুকুই তোমাদের কিন্তু সিলেবাসে ছিল। তো এক্সারসাইজও এর দেয়নি তোমাদের, ঠিক আছে। তো এখান থেকে কোনো কোশ্চেন আছে তোমাদের? এখান থেকে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। না নেই? স্যার। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউ গুলো এসেছিল তার সলিউশন তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব, ঠিক আছে।
তো কোথাও কোনো যদি ভুল থাকে আমার আগের সলিউশনটায় সেটা আজকে কারেক্ট করে নেব। তো দেখো এখানে বলেছে হোয়াট আর দ্য জেনারেটরস অফ দ্য সাইক্লিক গ্রুপ জেড। তো জেড হচ্ছে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, মাথায় রাখবে যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের দুটো মাত্র জেনারেটর থাকে। তো জেড এর একটা জেনারেটর 1 যেমন হয়, তাহলে তার ইনভার্সটা হচ্ছে -1, সেটাও জেনারেটর হবে। তো দুটোই মাত্র জেনারেটর 1 এবং -1। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, কোশ্চেন 2 বলছে যে ফর এ প্রাইম নাম্বার পি দ্য রিং অফ ইন্টিজার্স মডিউলো পি দ্যাট ইজ জেড পি। তো জেড পি একটা ইন্টিগ্রাল ডোমেইন হয়, এবং যেহেতু আরেকটা জিনিস মাথায় রাখবে যে যে কোনো ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেইন সবসময় একটা ফিল্ড হয়। সো জেড পিটা যেহেতু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট কন্টেন করছে, সো এটা একটা ইন্টিগ্রাল ডোমেইন হবে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফিল্ডও হবে। সো যেটা তোমাদের অপশনে থাকবে সেই হিসাবে অ্যান্সার হবে। আচ্ছা, আর কোশ্চেন 3 বলছে হাউ মেনি ডিসজয়েন্ট সাইকেলস ডু ইল্ড দ্য পারমুটেশন। তো এই পারমুটেশনকে তুমি যদি সাইকেলের আকারে লিখতে চাও তাহলে কতগুলো সাইকেলের প্রোডাক্ট আকারে লেখা যাবে। তো এটা দেখতে পাচ্ছ যে 1 goes to 2, 2 goes to আবার 5 goes to 4 goes to 6 goes to 3 goes to 1। তবে এখানে একটাই সাইকেলের মধ্যে সবগুলো থেকে যাচ্ছে, সো এই জন্য এটা একটাই সাইকেল দিচ্ছে। ঠিক আছে, সো যেটা হবে 1 2 5 4 6 3। ওকে, এটা কমপ্লিট করে নিতে পারবে নিশ্চয়ই। আর এখানে বলছে যে Z/3Z, তার মানে Z3 বেসিক্যালি। তো এখানে কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট আছে Z3-তে। বা এইভাবে বলতে পারো যে 0 + 3Z মানে দ্যাট ইজ 3Z, আর 1 + 3Z আর 2 + 3Z, এই তিনটেই এর হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, আর কি বলেছে এখানে দেখো ডিরাইভড গ্রুপ, যেটা আমরা কমিউটেটর সাবগ্রুপও বলেছিলাম। হ্যাঁ, এই টাইপের এলিমেন্টগুলো দিয়ে জেনারেট করা হয়, এ বি, এ ইনভার্স, বি ইনভার্স। হ্যাঁ, সেগুলো দিয়ে তোমার ডিরাইভড গ্রুপ বা কমিউটেটর গ্রুপ জেনারেট করা হয়। তো এই ফর্মটা এখানে জানতে চেয়েছি আর কি। কোশ্চেন 6 কি বলছে দেখো, let R star be the multiplicative group of non-zero real numbers, find the kernel of the group homomorphism, যেটা R star যাচ্ছে mod x এ। তাহলে কার্নেল মানে আমরা কি জানি? হ্যাঁ, তো এইখানে দেখো বাঁদিকে তোমার আর মাল্টিপ্লিকেটিভ গ্রুপ আছে, তাই না? তো মাল্টিপ্লিকেটিভ যদি গ্রুপ থাকে সেক্ষেত্রে তার আইডেন্টিটি হয়ে যাবে 1। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ গ্রুপ হোমোমরফিজম, কার্নেলের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি যে কার্নেল অফ এফ ইজ দ্য সেট অফ অল রিয়েল নাম্বার সাচ দ্যাট এফ এক্সটা কোথায় যাচ্ছে? তোমার আইডেন্টিটিতে। তো আইডেন্টিটি যেহেতু 1, তাহলে এফ এক্স ইকুয়ালস টু 1, তার মানে মড এক্স ইকুয়ালস টু 1, আর মড এক্স ইকুয়ালস টু 1 মানে 1 and -1। সো আমি জাস্ট এখানে অ্যান্সারগুলো লিখেছি। তারপরে ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন, এটা আমরা পড়েছি যে ইন্টিগ্রাল ডোমেন বা ফিল্ড হোক, তার ক্যারেক্টারিস্টিক সবসময় কি হয়? 0 অথবা প্রাইম নাম্বার হয়। আচ্ছা, আর এটা দেখো যে আমরা এটা বারবার অ্যাপ্লাই করেছি যে ম্যাক্সিমাল আইডিয়াল দিয়ে তুমি যদি কোসেন্ট করো সেটা কি হয়ে যাবে? ফিল্ড হয়ে যায়। আর যদি প্রাইম আইডিয়াল দিয়ে যদি কোসেন্ট করো সেটা হয়ে যায় ইন্টিগ্রাল ডোমেইন। ওকে, নেক্সট কোশ্চেন কি ছিল দেখো, যে লেট আর বি দ্য রিং অফ 2x2 ম্যাট্রিসেস এ বি 0 0, যেখানে এ বি কোথায় আছে? ফিল্ডে আছে। তো সেইটাকে তুমি যদি একটা আইডিয়াল 0 0 বি এটা দিয়ে যদি কোসেন্ট করো, মানে এটা আইডিয়ালটা সম্পর্কে জানতে চেয়েছে কি ধরনের আইডিয়াল। তো এটা দিয়ে যদি তুমি কোসেন্ট করো তো অ্যান্সার পাবে A0 0 টাইপের হবে, মানে A0 0 0, সবগুলো 0 হয়ে যাবে এক্সেপ্ট এ। তার মানে একটা ফিল্ডের মতন বিহেভ করবে। সো এমটা একটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যাবে, সেখান থেকে আমরা বলতে পারছি। সো এইটাকে যদি এটা দিয়ে কোশ্চেন করা হয় তুমি একটা ফিল্ড পেয়ে যাবে, যার ফলে এটা একটা ম্যাক্সিমাল আইডিয়া। তারপরে বলেছি যে কেটা হচ্ছে একটা ফাইনাইট এক্সটেনশন অফ ডিগ্রি n ওভার আ ফাইনাইট ফিল্ড f। তাহলে এফটা হচ্ছে ফাইনাইট ফিল্ড, তার একটা ফাইনাইট এক্সটেনশন হচ্ছে কে। ঠিক আছে, আর এফ এ কতগুলো এলিমেন্ট আছে? m সংখ্যক। দেন হাউ মেনি এলিমেন্টস ডাজ কে হ্যাভ, তো এটাও আমরা আলোচনা করেছি। তার মানে কে এর ডাইমেনশন কত হচ্ছে? n। তাহলে তার বেসিসে কতগুলো থাকবে? n সংখ্যক এলিমেন্ট থাকবে, এবং তাদের কোফিসিয়েন্ট গুলো কোথা থেকে আসবে? এফ থেকে।
তাহলে প্রত্যেকটা কোফিসিয়েন্টের এম খানা চয়েস আছে, সো m টু দি পাওয়ার n হয়ে যাবে টোটাল নাম্বার অফ এলিমেন্টস। এটাও আমরা কিন্তু ডিসকাস করেছি ক্লাসে। ওকে, তারপরে হচ্ছে দেখো যে হোয়াট মে বি সেইড অ্যাবাউট দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ অল নন জিরো এলিমেন্টস অফ এ ফাইনাইট ফিল্ড। তার মানে ফাইনাইট ফিল্ডের জিরো এলিমেন্টটা বাদ দিলে সেটা কি হয়, একটা সাইক্লিক গ্রুপ হয়। আজকেই আলোচনা করলাম, হ্যাঁ, যে ফিল্ডটাতে যদি কিউ সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এফ স্টারে থাকবে কিউ মাইনাস ওয়ান সংখ্যক এলিমেন্ট, সো ওটা একটা সাইক্লিক গ্রুপ। আচ্ছা, তারপরে কি বলেছে এই কোশ্চেনটা, জি ওয়ান বি এ ফাইনাইট এক্সটেনশন ওভার এ ফিল্ড এফ আর জি টু বি এ ফাইনাইট এক্সটেনশন ওভার দ্য ফিল্ড এফ, দুটোই। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা খুব সম্ভবত একটু ভুল করেছে। জি ওয়ানটা এফ এর উপরে হবে আর জি টুটা এফ জি ওয়ানের উপরে হবে, তাহলে জি টু ইস টু এফ হয়ে যাবে জি টু ইস টু জি ওয়ান ইন্টু জি ওয়ান ইস টু এফ, যেটা আমরা আলোচনা করলাম। সো এটা একটু ভুল করেছে আর কি। তারপরে এইটা, এই যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য এক্সটেনশন অফ দ্য স্প্লিটিং ফিল্ড, এক্ষুনি আমরা আলোচনা করলাম যে স্প্লিটিং ফিল্ডের ডিগ্রি হয়ে যাবে 6 এক্স কিউব মাইনাস 2। তো একদম সেম কোশ্চেন করে দিয়েছে তোমাদের। তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড ইজ এ প্রাইম ফিল্ড। তো দু রকমের প্রাইম ফিল্ড আছে, একটা কিউ আর একটা জেড পি টাইপের। সো এখানে কিউ দেখতে পাচ্ছি, তো এটা একটা প্রাইম হবে। আর ফিল্ড অফ রিয়েল নাম্বারস, তার মধ্যে যেহেতু কিউ আছে সো এটা প্রাইম হবে না। সি এর মধ্যে যেহেতু আর আছে সে প্রাইম হবে না। সো প্রাইম ফিল্ড কাকে বলে তোমার মনে আছে? যার কোনো সাবফিল্ড থাকবে হ্যাঁ না। স্যার, যে হ্যাঁ ঠিক, মনে আছে। ওকে, ভেরি গুড। তারপরে কি বলেছে দেখো, লেট জি বি এ ফাইনাইট এক্সটেনশন ফিল্ড ওভার এফ অফ ডিগ্রি এম। তাহলে নিচে এফ, ওপরে জি, তার ডিগ্রি হচ্ছে এম। দেন হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস জি ওভার দ্য ফিল্ড এফ। এটাই তো ডিগ্রির ডেফিনেশন, তাই না? তাহলে এমই হবে। আচ্ছা, নেক্সট কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ জেনারেটরস অফ দ্য সাইক্লিক গ্রুপ জেড এন। তো এর জেনারেটর সংখ্যা কত হয়? ফাই এন হয়, সেটাও আমরা জানি। তারপরে বলেছে হাউ মেনি সাইক্লিক সাবগ্রুপস ডাজ দ্য গ্রুপ হ্যাজ ওয়ান আই। এটা হচ্ছে চার অর্ডারের একটা সাইক্লিক গ্রুপ, তাহলে তার কতগুলো সাইক্লিক গ্রুপ সাবগ্রুপ থাকবে? তার যতগুলো একে দুই চারের যতগুলো ফ্যাক্টর থাকবে। চারের কতগুলো ফ্যাক্টর আছে আমরা কি জানি? চারের কটা ফ্যাক্টর আছে? এক আছে, দুই আছে আর চার আছে, তিনটে। তার মানে তিনটাই অ্যান্সার হবে, ঠিক না? এইভাবে তুমি বলতে পারো যে নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে বের করে। এই যে চার যদি আমি এখানে লিখি, হ্যাঁ, চারকে লিখতে পারছি 2 এর স্কোয়ার, তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস কত হয়ে যাবে? উপরে পাওয়ার সঙ্গে প্লাস 1 হয়ে যাবে, সো অ্যান্সার ইজ 3। এইভাবে ওটা করা হয়েছে আর কি। সাইক্লিক গ্রুপের যদি নাম্বার অফ সাবগ্রুপস জানতে চাওয়া হয় তাহলে তার যে অর্ডারটা হবে তার যতগুলো ফ্যাক্টর হবে সেটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিসজয়েন্ট সাইকেলস অফ লেংথ অফ অ্যাটলিস্ট 2 হুজ কম্পোজিশন দিস। এটা তাহলে এটাকে তুমি যদি ভাঙো তাহলে দেখতে পাচ্ছ 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে আবার 1 এ। তাহলে 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 1 এ। তাহলে এটা একটা কমপ্লিট হয়ে গেল একটা। তারপর বাকি থাকলো কত? 5 6, 5 যাচ্ছে 6 এ, 6 যাচ্ছে 5 এ, সো সেটা একটা। তারপরে এখানে আমরা কটা সাইকেল পেলাম? দুটো। 19 কি বলছে? Z6, আর এখানে এইচ এ হচ্ছে তোমার দুটো এলিমেন্ট। তাহলে তাহলে জি ইস টু এইচ কত হবে? 6/2 হবে, তাহলে 3। আচ্ছা, এখানে আছে জেড আর এখানে আছে এইচ এর ভ্যালু হচ্ছে 2z। তাহলে এর কতগুলো কোসেট থাকবে? হ্যাঁ, নাম্বার অফ কোসেটস, তাহলে একটা হয়ে যাবে তোমার 2z নিচে আর একটা হয়ে যাবে 1 + 2z, মানে Z2 বেসিক্যালি। Z2 তে আমরা জানি দুটো এলিমেন্ট হয়। সো G/H মানে কি? Z/2z, তার মানে Z2। সো Z2 তে দুটো এলিমেন্ট। ওকে, সো অর্ডার অফ এম এর ফর্মুলা এটা মনে রাখতে হবে যে অর্ডার অফ এ ডিভাইডেড বাই জিসিডি অফ এম কমা অর্ডার অফ এ। সো অর্ডার অফ এ যদি আর হয় তাহলে R/GCD অফ R, M।
খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এটা খুব কাজে লাগে। আচ্ছা, এখানে একটা কার্নেল রিলেটেড আছে। সো কার্নেল অফ ফাই সমান সমান সেট অফ অল দ্য ফাংশনস যাদের ডেরিভেটিভ হয়ে যাবে 0। তো ডেরিভেটিভ 0 হলে সেটা কি হয়, কনস্ট্যান্ট ফাংশন। আর কনস্ট্যান্ট সেট অফ কনস্ট্যান্ট ফাংশন মানে আর এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে, লেট এ গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট এ অফ অর্ডার এন, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এন। তাহলে লেট এ গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট এ অফ অর্ডার এন, তাহলে এন এর ভ্যালু কত হবে? তো আমরা জানি যে কোনো একটা এলিমেন্টের অর্ডার যদি এ হয়, এন হয়, তাহলে তার ইনভার্সের অর্ডার কি হবে, এন হবে। তার মানে যেহেতু একটাই এলিমেন্ট, এন অর্ডারের একটাই যেহেতু এলিমেন্ট, তার মানে এ আর এ ইনভার্স কি হবে, সেম হবে। তার মানে এ স্কোয়ার সমান ই হবে। তার মানে এই ধরনের এলিমেন্টের অর্ডার 2 বা 1 হতে পারে। হ্যাঁ, যেহেতু এন এর ভ্যালু 1 গ্রেটার দেন 1, তার মানে এক্স্যাক্টলি 2 হবে। সো এন এর ভ্যালু এখানে 2 হয়ে যাচ্ছে। কোশ্চেন 24 কি বলছে, হাউ মেনি আইডিয়ালস ডাজ এ ফিল্ড হ্যাভ? ফিল্ডের কতগুলো আইডিয়াল থাকে? তো মাথায় রাখতে হবে ফিল্ডের কিন্তু ফিল্ড নিজে একটা আইডিয়াল, অথবা অ্যাকচুয়ালি 0টাকে আইডিয়াল ধরা হয়। সো প্রপার আইডিয়াল কিন্তু 0 আইডিয়াল ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলেছে, Z1 be the ring of all polynomials with integer coefficient, S1 and S2 be the subsets of Zx consisting of polynomials with odd and even constant terms, মানে constant টার্মটা শুধু odd অথবা even, then which one of S1 and S2 are ideals of Zx? তো যেখানে ইভেন পাওয়ার হবে, ইভেন টার্মগুলো হবে, সেটা একটা এ হবে, কি বলে, আইডিয়াল হবে। কিন্তু S1টা হবে না। না, S1-এ কি বলছে, দাঁড়াও, কনস্ট্যান্ট টার্মটা অড। S2টাই হবে এখানে অ্যান্সার। S1টা আইডিয়াল হবে না। কনস্ট্যান্ট টার্মটা যদি অড হয় তাহলে সেটা কিন্তু আইডিয়াল হবে না, কারণ 0 এলিমেন্টের কনস্ট্যান্ট টার্ম বা দুটোকে যদি তুমি যোগ করে দাও, তাহলে কনস্ট্যান্ট টার্মটা যোগ হয়ে কি হয়ে যাবে, ইভেন হয়ে যাবে। তো সেটা আর S1-এ থাকবে না। সেই জন্য S1টা কিন্তু ফিল্ড নয়, এই সরি আইডিয়াল নয়। তো এখানে এই লাইনটা বোধহয় ভুল লেখা আছে, এই লাইনটা S1টা এইটা ভুল লেখা আছে, এই লাইনটা। ঠিক আছে, তো এখানে আমি দেখি ওটা এডিট করা যায় কিনা, দেখি। একটু আনলক হয় করলে কি বলছে, আবার কি করেছে। এটাকে আমাকে কাটতে হবে। সো S1টা দুটো এলিমেন্টকে যোগ করলে কনস্ট্যান্ট টার্মটা ইভেন হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে ওটা হবে না আইডিয়াল। সো অনলি S2 ইজ আইডিয়াল, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, হোয়াট আর দ্য প্রাইম আইডিয়ালস অফ দ্য রিং জেড? তাহলে এটা হবে পি দিয়ে, মানে প্রাইম নাম্বার দিয়ে জেনারেটর, যেখানে পি হচ্ছে পি ইজ প্রাইম নাম্বার। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং জেড? 0 হবে অ্যান্সার। তারপরে বলছে যে হোয়াট আর দ্য ম্যাক্সিমাল আইডিয়ালস অফ দ্য রিং, সেটাও ওই পিজেড টাইপের, যেখানে পি হচ্ছে প্রাইম। আচ্ছা, Z3 একটা ফিল্ড হয়, তো আর x² + 1, তো x² + 1টার
কোনো রুট কি Z3-তে আছে সেটা যদি দেখি আমরা, তাহলে Z3 দিয়ে 0 1 এগুলো পুট করে দেখো, 0 যদি এখানে পুট করো 1 পাচ্ছ, তাহলে ওটা রুট নয়। 1 যদি পুট করো তাহলে 2 হচ্ছে, সেটাও রুট 0 নয়, তাহলে 1ও রুট নয়। 2 যদি দেখো 2 দুগুণে 4 প্লাস 1 5, 5 মানে আবার 2, তাহলে সেটাও নয়, তার মানে এর কোনো রুট নেই, তার মানে এটা ইরিডিউসিবল হবে। শুধু রুট দেখে হয়ে যাচ্ছে কারণ এর ডিগ্রি হচ্ছে 2 অথবা 3-এর মধ্যে। সো এটা যেহেতু ইরিডিউসিবল, তার মানে এইটা একটা ফিল্ড হয়ে যাবে, ঠিক আছে? এই ফিল্ড হয়ে যাবে ও, তাহলে এমন একটা ফিল্ড হবে যেটা Z3-র এক্সটেনশন হবে, এবং তার ডিগ্রি কত হবে? ডিগ্রি হবে 2, কারণ x², এই যে পলিনোমিয়ালটা হচ্ছে এটা একটা ইরিডিউসিবল পলিনোমিয়াল, তো তার ডিগ্রি যেটা হবে সেটাই হয়ে যাবে তোমার এক্সটেনশনটার ডিগ্রি, তাহলে এক্সটেনশনের ডিগ্রি হয়ে যাবে 2। আর Z3-তে 3টে এলিমেন্ট আছে, সো 3 স্কোয়ার হচ্ছে তোমার নাম্বার অফ এলিমেন্টস, ঠিক? নাম্বার অফ এলিমেন্টস হয়ে যাচ্ছে 3 স্কোয়ার, তাহলে 9। তো 9 অর্ডারের এটা একটা ফিল্ড। তো 9 অর্ডারে যদি একটা ফিল্ডের এক্সাম্পল দিতে বলে, তাহলে তুমি এইভাবে এটা দিতে পারবে, Z3x কোসেন্টেড বাই x² + 1। তো এই ছিল আমাদের পুরো সলিউশন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইটা শেষ হয়ে গেল।